আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা সিলেট বোর্ড 2020 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জ্যামিতিক প্রশ্ন এবং সমন্বিত প্রশ্ন, 14-15 অধ্যায় মিলানো একটি প্রশ্ন। তো এখানে প্রথম কোশ্চেনে যেটা বলা হয়েছে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করা যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এরপরে প্রমাণ করবো, আগে ক নাম্বারটা একটু সলভ করে নিই। ক নাম্বারটা আগে তোমাদের এখান থেকে একটু বুঝাই দিই, তারপরে কীভাবে আঁকা হলো সেটা বোঝাই। দেখো, শুধুমাত্র অঙ্কন করতে বলছে, ডেসক্রিপশন চাই নাই। তো আমরা এবি সমান 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্যের রেখাকে ডি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করলাম। তার মানে এক পাশে 2 আর এক পাশে 1। তো এটাকে যদি আমি একটু অঙ্কন করে তোমাদেরকে দেখাই, ধরো তুমি যে কোনো একটা রশ্মি নিলে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুকে কাটতে বলছে না? আমরা প্রশ্নটা আর একটু দেখে নিই। দেখো, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুকে 2:1 অনুপাতে বিভক্ত করব। তো আমরা এখান থেকে মনে করো এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার একটা কেটে নিলাম। তাহলে যে কোনো একটা রশ্মি বি, এখানে কি দিব, ধরো যে দাও এখানে বিজি, এই বিজি রেখা থেকে আমাকে কি করতে হবে, 2:1 অনুপাতে এটাকে অন্তর্বিভক্ত করতে হবে। তাহলে আমি এখান থেকে যে কোনো র্যান্ডমলি একটা কোণ এঁকে ফেলি, এটা নাম দিয়ে দিই মনে করো বিই, আচ্ছা বিএফ দিই, সমস্যা নাই, বিএফ। এবার এইখান থেকে যে 2:1 না, তো আমি মনে করি যে 2:1, তো আমি 2:1 সেন্টিমিটার নিয়ে নিই, সমস্যা নাই। ধরো এখান থেকে কাটলাম, প্রথমে হচ্ছে 2 সেন্টিমিটার, ধরো বিই, এটা হলো 2 সেন্টিমিটার বিই। আর আচ্ছা না লিখে এম লিখি, বিএম। আর এইখান থেকে আবার 1 সেন্টিমিটার কাটলাম, হচ্ছে ধরো যে বিএন। তার মানে এই যে বিএম সমান হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখানে এম এন সমান হচ্ছে 1 সেন্টিমিটার কেটে নিলাম। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুকে দিলাম যোগ করে, তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। এখানে কি তৈরি হলো, একটা কোণ তৈরি হলো। ঠিক এই কোণটার মাপ তুমি এম বিন্দুতে এখানে আঁকবা, এই যে কোণটার মাপ নিয়ে এই কোণটাকে এখানে আঁকবা। আঁকার পরে যদি এরকম টেনে দাও, তাহলে দেখবা যে এখানে মনে করো বি সি, আর এখানে মনে করো এই বিন্দুতে এই রেখাটি 2:1, অর্থাৎ এই পাশে 2 ভাগ আর এই পাশে 1 ভাগ হয়ে গেল, 2:1 অনুপাতে বিভক্ত হয়ে গেল। খুবই সহজ জিনিস। আমরা এখানে নিলাম 2 সেন্টিমিটার আর এখানে নিলাম 1 সেন্টিমিটার, এখানে যোগ করে দিলাম, এই 5 সেন্টিমিটার এলো, এই বিসি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে যে কোণটা তৈরি হলো সেই কোণের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকলেই তোমার এখানে 2:1 অনুপাতে, অর্থাৎ 5 সেন্টিমিটারের দৈর্ঘ্যের যে রেখাটা, এখানে তোমার বি এ ইস্টু হচ্ছে এ সি সমান হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত হয়ে গেল। আশা করি এই কোশ্চেনটা বুঝতে তোমাদের সমস্যা হয় নাই। আমরা এখন পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নটি সমাধান করার জন্য প্রশ্নটা আমাদের পড়তে হবে ভালো করে, কারণ হচ্ছে এটা 14 নম্বর চ্যাপ্টারের একটি প্রশ্ন। একটু ক্রিটিক্যাল মনে হতে পারে তোমাদের কাছে, বাট আমি তোমাদেরকে সহজ করে বোঝাবো। যে ত্রিভুজ এম এন এস ও ত্রিভুজ জি এইচ কে দুইটি সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? সদৃশ ত্রিভুজ বলতে আমরা বুঝি যে দুইটা ত্রিভুজের 3টা কোণের মান যদি পরস্পর সমান হয়। ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ নাম হলো এ বি সি, আর এখানে একটা ত্রিভুজ আছে মনে করো ডি ই এফ। তো এখানে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান এই কোণ, সি কোণ সমান এফ কোণ। ত্রিভুজের 3টা কোণ যদি পরস্পর সমান হয় সেই ত্রিভুজগুলোকে আমরা বলি সদৃশকোণী ত্রিভুজ। ওকে, তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে ত্রিভুজ এম এন এস এর কি বলা হচ্ছে, এম এন এস এর এই এমপিটা হচ্ছে মধ্যমা, এমপি একটি মধ্যমা। তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ এম এন এস ইজ টু, অর্থাৎ এর অনুপাত ত্রিভুজ কে জি এইচ ইজ ইকুয়ালস টু এম এন স্কোয়ার ইজ টু জি এইচ স্কোয়ার। এই এম এন স্কোয়ার আর জি স্কোয়ার এটা তো অনুরূপ বাহু, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো বাহুর অনুপাতের বর্গের অনুপাতের সমান। এভাবে আমরা আরোভাবে বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত ভূমির বর্গের অনুপাতের সমান, আবার যে কোনো বাহুর অনুপাতের সমান। আমাকে এটা মূলত প্রমাণ করতে বলা হয়েছে। তো চলো তো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। একটু খেয়াল করো, উদ্দীপকে যা দেওয়া ছিল তা তো তুমি লিখে নিবা। যে মনে করি ত্রিভুজ এম এন এস ও ত্রিভুজ জি এইচ কে দুইটি সদৃশ ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুইটার অনুপাত হবে এদের অনুরূপ বাহু এম এন আর জি এইচ এর অনুপাতের বর্গের অনুপাতের সমান। ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, এইটা আমাকে প্রুফ করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত আর বর্গের অনুপাত, মানে যে কোনো বাহুর বর্গের অনুপাত সমানুপাত, এটা প্রুফ করতে হবে। এই যে অনুপাত আর এখানকার যে অনুপাত, ক্ষেত্রফল বর্গ বা যে কোনো বাহুর বর্গের অনুপাত, এরা হচ্ছে সমান, তার মানে সমানুপাত, এটা প্রুফ করতে হবে। তাহলে চলো একটু দেখা যাক কি হয়। একটু এখানে দেখো যে আমি এইখানে এমপি
একটা লম্ব টানলাম এনএস এর উপরে, আর এখানে জি আর লম্ব টানলাম এইচ কে এর উপরে, দুইটা লম্ব টেনে দিয়েছি, অঙ্কন করছি কি দুইটা লম্ব টানছি। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা মানে এখানে লম্ব, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে তুমি যদি এই সূত্রটা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ত্রিভুজ এম এন এস, এই ত্রিভুজের এটাকে ভূমি ধরো, এটাকে উচ্চতা ধরো, এটাকে ভূমি ধরো, অর্থাৎ এনএস কে ভূমি ধরো আর এমপি কে উচ্চতা ধরো। তাহলে আমরা জানি কি এটা উচ্চতা আর এটা ভূমি, তাহলে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, এটা হচ্ছে এনএসটা ভূমি গুণ উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা জানি। এবার যদি আমি অনুপাত বের করি, দেখো ত্রিভুজ, এই যে ত্রিভুজ এম এন এস, এই ত্রিভুজ ইজ টু ত্রিভুজ কে জি এইচ, তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফলের অনুপাত, দেখো ক্ষেত্রফল হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু ভূমি হচ্ছে এনএস, এই যে ভূমি গুণ উচ্চতা হচ্ছে এমপি, এই যে এমপি। বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এবার কে জি এইচ ত্রিভুজটাকে দেখো, হাফ, এই যে হলো হাফ, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এইচ কে, উচ্চতা হচ্ছে জি আর, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানকার এই হাফ আর এই হাফ কাটাকাটি যায়, বাদ, তাহলে বাকি থাকে হচ্ছে কি থাকে বলো, এখানে থাকে হচ্ছে এন এস বাই এইচ কে, এই যে লিখলাম এন এস বাই এইচ কে, এখানে গুণ চিহ্ন এভাবে দিলাম, এমপি বাই জি আর, এমপি বাই জি আর, এটাকে ধরে নাও 1 নাম্বার সমীকরণ, মনে রাখো এটা আমার 1 নাম্বার সমীকরণ। এইবার আসো, আমি যদি একটু এই ত্রিভুজটাকে দেখি, ত্রিভুজ পি এম এন, ত্রিভুজ পি এম এন, এই যে ত্রিভুজটা, আর এখানে ত্রিভুজ আর জি এইচ, আর জি এইচ, এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সদৃশ হবে। কারণ কি এই দুটো ত্রিভুজ সদৃশ? কারণ হচ্ছে এই এন কোণ সমান এইচ কোণ প্রশ্নে বলা ছিল, প্রশ্নে বলা ছিল সদৃশ কোণই, সেই জন্য এন কোণ আর এইচ কোণ, এই যে এন কোণ আর এইচ কোণ সমান, কারণ এই ত্রিভুজ সদৃশ প্রশ্নে বলা ছিল। এখন যেহেতু লম্ব টেনেছিলাম, এই কোণটা আর এই কোণটা হয়ে যাবে সমান, কারণ কি কোণ এম পি এন সমান কোণ এন আর এইচ, এই দুইটা কোণ সমান। তাহলে মনে করো যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটাও তো 90 ডিগ্রি, সমকোণ। আমি ধরে নিলাম যে আমার এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে ধরো 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, ধরলাম 60 ডিগ্রি, তাহলে এইটাও 60 ডিগ্রি সমান। এখন দেখো অবশিষ্ট যে কোণটা থাকে 90 আর 60 150, তাহলে এখানে তোমার কত হবে 90 আর 60 150, তাহলে এখানে লাগবে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এই ত্রিভুজের দুইটা কোণ সমান 90 আর 60, দুইটা কোণ সমান হলে এই কোণটা 30 হয়েছিল, এই দুইটা সমান হলে এটাও কত হবে 30 হবে। তার মানে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় অন্য ত্রিভুজের সাথে, তাহলে 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। আর তিনটা কোণ সমান হলে আমরা তাকে বলি সদৃশকোণী। সদৃশকোণী প্রমাণ করতে দুইটা কোণ সমান দেখাতে পারলেই হয়, 3 নাম্বার কোণটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে এই যে দুইটা ত্রিভুজ আমি দেখালাম, যে দুইটা ত্রিভুজের মধ্যে একটা একটা কোণ এটা সদৃশ ছিল, আর এখানে সমকোণের শর্তে এটা সমান, 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ হয়ে যাবে কি পরস্পর সদৃশ, সদৃশকোণী ত্রিভুজ বিদায় এরা সদৃশ। এখন আসো, তো দুইটা ত্রিভুজ সদৃশ, আর আমাদের কোশ্চেনে এটা বলা ছিল যে এই দুইটা ত্রিভুজ কি সদৃশ। তো আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক। তার মানে আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তার মানে এখানে এম এন এটা একটা বাহু, তার অনুরূপ বাহু হচ্ছে জি এইচ, তাহলে এখানে তুমি লিখতে পারবা জি এইচ, এটা অনুরূপ বাহু। আবার এখানে দেখো এম এন এস আর হচ্ছে এইচ কে, তাহলে এম এই এন এস এটার অনুরূপ হচ্ছে এইচ কে, এইচ কে এটা সমান, মানে অনুপাতের অনুপাত, তো অনুপাতের সমান হচ্ছে সমানুপাত, অনুপাতের সমান হচ্ছে সমানুপাত। যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ, এদের যে উচ্চতা, উচ্চতার অনুপাত সমান, তাহলে আমরা যদি এখানে উচ্চতাটাকে মাঝখানে ঢোকাই দিই, ধরো যে এম এন তার অনুপাত হচ্ছে এইচ জি এইচ সমান, এখানে এর হাইট আর এর হাইট এমপি বাই হচ্ছে জি আর সমান হচ্ছে এন এস অনুপাত এন এস অনুপাত হচ্ছে এইচ কে, এইচ কে, এই তিনটা অনুপাত পরস্পর সমান। এটা আমরা একটু এখানে দেখাই দিই তোমাদেরকে, যে এই যে আমরা দেখাইলাম, এই যে ত্রিভুজ সদৃশ বিধায় অনুরূপ বাহুগুলোর অনুপাত আর এদের উচ্চতার অনুপাত সমান, সমানুপাত মানে সমানুপাতিক আর কি। এবার আসো 1 নাম্বার সমীকরণটা তোমাদের মনে আছে কিনা। এই যে 1 নাম্বার সমীকরণটা আমি বের করে রেখেছিলাম, 1 নাম্বার সমীকরণের মধ্যে এখন আমি মানটা বসাবো। 1 নাম্বার সমীকরণটা ছিল এইটা সমান হচ্ছে এইটা,
এবার আসলে লেফট সাইডে আছে ত্রিভুজ ত্রিভুজ এম এস এম এন এবং ত্রিভুজ কে জি এইচ এর অনুপাত। তাহলে এইটাকে আগে লেখো, এই যে এই লিখলাম হচ্ছে এদের অনুপাত 1 নাম্বার থেকে। এবার আসো 1 নাম্বারের রাইট সাইডে দেখো এম এন এস বাই এইচ কে, এন এস বাই এইচ কে, তুমি যদি একটু খেয়াল করো এন এস বাই এইচ কে এখানে আসে না? আছে তো, তার সমান কি বলতো এম এন বাই এইচ জি এইচ। তাহলে আমি 1 নম্বর সমীকরণে এইটার পরিবর্তে আমি চাইলে এটা লিখতে পারি না, এই যেটা লিখে দিলাম যেখানে। তারপরে দেখো 1 নম্বর সমীকরণ এখানে আছে কি এমপি বাই জিআর, এখানেও দেখো এমপি বাই জিআর আছে, এমপি বাই জিআর তার সমান আবার এইটা, দেখো এই দুইটার সমান পরস্পর এটা। তাহলে একবার এটার জন্য এখানে 3টা অনুপাত আছে, ধরো 1 নম্বর অনুপাত, 2 নম্বর অনুপাত আর 3 নম্বর অনুপাত, 1 2 3 আবার পরস্পর সমান অনুপাত। তাহলে এইটার পরিবর্তে আমি লিখলাম হচ্ছে 2 নম্বর অনুপাত, 3 নম্বরের জন্য লিখলাম 2 নম্বর অনুপাত, আবার এই 1 নম্বরের জন্য আমি লিখলাম 2 নম্বর অনুপাত। তার মানে এই অনুপাতের জন্য মাঝখানেটা লিখছি, আবার এই অনুপাতের জন্য মাঝখানেটা লিখছি। দেখো এটার জন্য লিখছি এই যে মাঝখানেরটা, আবার এই অনুপাতের জন্য এখানে কি আছে এমপি বাই জিআর, এই দেখো এমপি বাই জিআর এর পরিবর্তে আমি এমএন বাই জিএইচ লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, এবার দুইটা সেম হয়ে গেছে, গুণ করো, এমএন আর এমএন গুণ করলে এমএন স্কোয়ার, জিএইচ আর জিএইচ গুণ করলে জিএইচ স্কোয়ার। তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল এস এম এন, ত্রিভুজ ক্ষেত্রফল এস এম এন এবং ত্রিভুজ ক্ষেত্রফল কে জি এইচ এর অনুপাত সমান সমান হবে এদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা অনেক গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নের সমাধান করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের গ। দেখো mn স্কোয়ার প্লাস ns স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু mp স্কোয়ার প্লাস np স্কোয়ার। একটু আমরা দেখব, আমরা দেখতে চাচ্ছি যে এখানে বলা হয়েছে ত্রিভুজ mns এর mp-টা হচ্ছে মধ্যমা। mp কি? mp একটি মধ্যমা, প্রশ্নে বলা হচ্ছে mp মধ্যমা। আচ্ছা মধ্যমা, এই তথ্যটুকু আমার প্রমাণ করার জন্য যথেষ্ট। দেখো আমরা এখন একটা চিত্র আঁকলাম এখানে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ mns ত্রিভুজ, এখানে mp-টা হচ্ছে মধ্যমা, কারণ p হচ্ছে তাহলে ms এর মধ্যবিন্দু, মধ্যমা। আচ্ছা এবার আমি এই m থেকে ns এর উপর ml লম্ব আঁকি, কি আঁকলাম? লম্ব এঁকে দিলাম, লম্ব এঁকে দিলাম। প্রমাণ করতে হবে, এটা তো তুমি উদ্দীপক দেখে থেকে লিখবা। আমি করছি কি ml লম্ব ns আঁকলাম। আঁকার পরে যেটা হলো এখানে কতগুলো আমাকে প্রমাণ করতে হবে কি mn, তার মানে এটা ms মানে এটা, এই দুইটা বাহুর বর্গ। তাহলে এখান থেকে টানলাম সমকোণ, লম্ব টানছি। তাহলে এই যে ত্রিভুজটা দেখো সমকোণী ত্রিভুজ, আবার এই যে ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ, দুইটা এইটাও কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ। এই যে ত্রিভুজটা mnl তার অতিভুজ হচ্ছে mn, আর ত্রিভুজটা mls তার অতিভুজ হচ্ছে ms। তাহলে অতিভুজের বর্গ করলে আমি কি পাই? অতিভুজের বর্গ করলে আমি পিথাগোরাসের সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। তাহলে আমরা কাজ করব, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো প্রথমে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে mnl এই ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, আবার এখানে যে ছোট্ট একটা ত্রিভুজ, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আমার এই মানটা দরকার, ml এর মানটা দরকার, তো একটু বের করে নিয়ে আসি। ধরো এখানে mp স্কোয়ার সমান সমান ml স্কোয়ার প্লাস pl স্কোয়ার, পিথাগোরাসের সূত্র দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ml এর মানটা দরকার, কিসের মান দরকার? ml এর মানটা দরকার। তাহলে এটাকে এই পাশে পাঠাই দাও, মাইনাস হয়ে যাক। এই দেখো মাইনাস হয়ে একটা মান চলে আসছে। তাহলে কি হইলো এখানে ml স্কোয়ার সমান সমান mp স্কোয়ার মাইনাস pl স্কোয়ার, এই মানটা আপাতত থাকলো, ধরে নাও এটা ইকুয়েশন 1। এবার আসো সমকোণী ত্রিভুজ mnl, কোন ত্রিভুজটা একটু আরেকবার দেখাই। ত্রিভুজ mnl, এই যে ত্রিভুজটা ভালো করে দেখো, এই ত্রিভুজটার এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ mn অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব আর ভূমি এটাকে নাও ml স্কোয়ার প্লাস হচ্ছে nl স্কোয়ার, তুমি লিখতে পারবা। এবং এখানে ml তো থাকবে, আর এখানে l এর মাঝখানে একটা বিন্দু আছে p, তুমি এখানে চাইলে np প্লাস হচ্ছে pl এটাকেও লিখতে পারবা। পরে এখানে a প্লাস b হোল স্কোয়ারে ফর্মুলা দিয়ে দিবা। আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে ফর্মুলা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ml এর দেখো একটা মান বের করে রাখছি, সেই মানটাকে এখানে বসাইলাম। আর এই যে nl স্কোয়ার, n স্কোয়ার থাকলো, n স্কোয়ারকে ভেঙে লেখা যায় p হচ্ছে তার মধ্যমা ছিল p, তাহলে এখানে np প্লাস pl, যেটা আমি বললাম যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র দিব। তাহলে এটাকে বসায় রাখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেখা যাবে এটা। তাহলে তুমি যদি একটু খেয়াল করো এখানে pl স্কোয়ার মাইনাস pl স্কোয়ার প্লাস ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানকার এই যে mp স্কোয়ার থাকবে, এখানকার np স্কোয়ার থাকবে, আর এখানে প্লাস 2 ইন্টু np প্লাস pl, এটাকে ধরো
একটা সমীকরণ ধরো, এটাকে কত ধরবো? আরে 1 নম্বর আগে তো 1 ধরছিলাম, এটাকে 2 ধরি, সমীকরণ 2। তার মানে mn স্কোয়ার সমান এই সমীকরণটা তৈরি হবে। ঠিক একই রকমভাবে আমরা যদি পাশের ত্রিভুজটাকে একটু দেখি, পাশের ত্রিভুজটাকে যদি একটু দেখি, এইখানেও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কী হয় বলো তো? এম এস স্কোয়ার ইকুয়ালস টু এম এল স্কোয়ার প্লাস হচ্ছে এল এস স্কোয়ার। তো এম এল এর তো মান বের করছি, এটা বসাবো, আপাতত এম এল থাক। এবার এল এস স্কোয়ার এইটাকে তুমি কি লিখতে পারো বলো তো? পুরো লিখতে পারো পি এস স্কোয়ার মাইনাস হচ্ছে পি এল স্কোয়ার, এটা লেখা যায়। এটা এইখানে স্কোয়ার না দিয়ে এই যে স্কোয়ার দিলাম, এই এল এসকে তুমি এভাবে লিখতে পারো। দেখো এল এস হচ্ছে এইটুকু, তার মানে পি এস পুরোটা, সেখান থেকে পি এলটা বাদ দাও, দিলে তুমি এভাবে লিখতে পারো। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র চলে আসবে। তো আমরা কিন্তু সেই কাজটা এখানে করছি, পিথাগোরাসের সূত্র দিলাম, এম এল এর মানটা বসাইলাম, আর এটার পরিবর্তে এই যে বসাই দিলাম এল এসকে আমি এসপি মাইনাস পি এল লিখতে পারি। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর পিএল মাইনাস পিএল প্লাস কাটা যায়, বাকি অংশ কি? এমপি স্কোয়ার প্লাস হচ্ছে এনপি স্কোয়ার মাইনাস 2 এনপি ইন্টু পিএল স্কোয়ার লেখা যায়। এই যে এম এস স্কোয়ার সমান, এটা হলো আমার 3 নাম্বার সমীকরণ, আর এইটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এই জায়গাতে এখন আমি যে কাজটা করছি তা হচ্ছে এই 2 নাম্বার সমীকরণের সাথে আমি 3 নাম্বার সমীকরণটাকে যোগ করছি। তো যোগ করলে কি হয় দেখো, এর যে লেফট সাইড, এই দেখো এর যে লেফট সাইড, এই দেখো লেফট সাইড, সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তোমরা জানো, বামে বাম যাবে ডানে ডান যাবে। তাহলে এখানে এম এন স্কোয়ার, আর এখানে এম এস স্কোয়ার, এই দেখো এম এস স্কোয়ার, এর ডান পাশে আছে কি? পুরোটাকে ধরে বসাই দিই, প্লাস এবার দেখো এর ডান পাশে আছে কি? এই যে সমীকরণ ডান পাশ, এই ডান পাশটা পুরোটা ধরেই বসাই দিলাম, একদম বসাই দিলাম, যোগ করছি 2 আর 3। এবার যোগফলটা আমার অ্যান্সার হবে। দেখো এই লেফট সাইডে থাকলো, এখানে একটু যদি আমরা দেখি, এখানে এমপি একটা আর একটা, মোট 2টা এমপি স্কোয়ার, এনপি একটা আর একটা, এই 2টা এনপি স্কোয়ার। দেখো এনপি আর পিএল 2, এনপি পিএল এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা আর এটা কাটা যায়। তাহলে কি হয় আমার? এখানে হয় তোমার এম এন স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু পি এম স্কোয়ার প্লাস 2 এনপি স্কোয়ার। এখান থেকে 2 আছে, কমন নেওয়া যায়, 2 কমন নিলেই কিন্তু এম এন স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার সমান 2 ইন্টু পি এম স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার, যেটা প্রমাণ করতে বলছে ওইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আমরা কিন্তু মোটামুটি একটা ক্রিটিক্যাল কোশ্চেন খুব সহজ করে বোঝার চেষ্টা করলাম, আমি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এটা ছিল সিলেট বোর্ড 2020 সালে আসা একটু কম্বাইন্ড প্রশ্ন। তোমাদেরও এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।